নরমাল লেয়ারের সাথে আমরা মোটামুটি পরিচিত হয়ে গেছি, তাই না? এছাড়া আরেক টাইপের লেয়ার আছে যেটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের সাথে এটার পার্থক্য, স্মার্ট অবজেক্ট যদি আমি তৈরি করি, প্রথমেই একটা ইমেজকেও স্মার্ট অবজেক্ট তৈরি করতে পারবো, একটা শেপ লেয়ারকেও স্মার্ট অবজেক্ট হিসেবে তৈরি করতে পারবো। তো ইমেজের ক্ষেত্রে একটা স্মার্ট অবজেক্টের জন্য এক্সট্রা সুবিধা কি পাওয়া যাবে? আমরা একটা জিনিস দেখি যে একটা ইমেজ আমি নিলাম, সাপোজ ইমেজটা 2000 বাই 2000 সাইজ। তো আমরা চাইলে সেটাকে ছোট করতে পারি, কিন্তু 2000 বাই 2000 এর বড় কিন্তু করতে পারি না, তাই না? করলে কি হয়, সেটা ফেটে যায়। আবার কি হয়, যখন 2000 বাই 2000 একটা ইমেজ নিলাম, সেটাকে ছোট করে 1000 বাই 1000 করলাম, করার পরে সেটাকে যদি আমি আবার 2000 বাই 2000 করতে চাই, তখন কি হবে, সেটা কিন্তু আবার ফেটে যাবে। কারণ যখন আমি 2000 থেকে 1000 এ নিয়ে আসছি, তখন কিন্তু পিক্সেলগুলো ওইভাবেই কনজাস্টেড হয়ে গেছে। পরে যখন আমি এক্সপান্ড করব, সেটা কিন্তু ওই পিক্সেলগুলো আর আগের মতো করে আবার ফিরে আসতে পারবে না। কাজে দেখা যাচ্ছে যে ছোট করে আবার যদি বড় করতে যাই, সেক্ষেত্রেও পিক্সেল লেয়ারের সমস্যা হয়। তো এক্ষেত্রে স্মার্ট অবজেক্ট যে সুবিধাটা দেয়, একটা ইমেজকে আমি যদি 2000 বাই 2000 এ স্মার্ট অবজেক্ট করে ফেলি, একটা পিক্সেল লেয়ার থেকে সেটাকে যদি স্মার্ট অবজেক্ট করে ফেলি, তো এই ইমেজটাকে ছোট করে আমি যত ছোটই করি না কেন, পরবর্তীতে আমি যদি আবার বড় করতে যাই, ওই 2000 বাই 2000 পর্যন্ত সে কোনো সমস্যা করবে না। বোঝা যাচ্ছে কথাটা? 2000 বাই 2000 এর বড় করলে তখন সে সমস্যা করবে, কিন্তু 2000 বাই 2000 পর্যন্ত সে কোনো প্রবলেম করবে না। সে কি করে, আসলে পিক্সেলগুলো 2000 বাই 2000 এ যেরকম ছিল, ওই অবস্থাকে পিক্সেলের যেই ডিস্ট্রিবিউশন, সেটাকে সে প্রিজার্ভ করে ফেলে, এবং 2000 বা 2000 পর্যন্ত সে এই মেজারমেন্টটা ঠিক মতোই দিতে পারবে। পরবর্তীতে হ্যাঁ, ছোট করলে তো সমস্যা নাই, কিন্তু বড় করলেও ওই জিনিসটা সে প্রিজার্ভ করে রাখার জন্য আবার সে ডেলিভারি করতে পারবে। এটা হচ্ছে একটা সুবিধা স্মার্ট অবজেক্টের ইমেজের জন্য। একটা অসুবিধা হতে পারে, বা আরেকটা একটা সুবিধাও হতে পারে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট যখন তৈরি করব, প্রথমে একটু নিয়মটা দেখে নেই কিভাবে স্মার্ট অবজেক্টটা করা যায়। একটা ইমেজের জন্য যদি স্মার্ট অবজেক্ট করি, এই ইমেজটা আমি পিক্সেল হিসেবে নিছি, রাইট বাটন যদি ক্লিক করে দেই, একটা অপশন পাওয়া যাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাতে যদি ক্লিক করে দেই, দেখেন আগে একদম পুরো প্লেন একটা থাম্বনেইল ছিল, এখন ডান দিকে কোনায় একটা ইমেজের মতো একটা চেহারা চলে আসছে, দেখা যাচ্ছে? তো এই জিনিসটাকে এখন এই জায়গা থেকে অনেক কিছুই করা সম্ভব না। একটা পিক্সেল লেয়ারে যেটা করা যেত, আমরা সিলেকশন নিয়ে সেখানে কি করতে পারতাম, ডিলিট করতে পারতাম, তাই না? এখানে কি করতে বলতেছে, কি করা যাচ্ছে না, ডিলিট চাপলাম, করা যাচ্ছে না, বলতেছে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। এই যে ডিরেক্টলি এডিটের কথাটা আসতেছে, এই জিনিসটা আমরা অনেক কিছুই করতে পারবো না, ডিরেক্টলি এডিট করতে পারবো না। মূল কথা হচ্ছে এটা, একটা স্মার্ট অবজেক্টকে যে লেয়ারে আমি তৈরি করলাম, সরি যে ডকুমেন্টে আমি তৈরি করলাম, সেই ডকুমেন্টে অনেক কিছুই করতে পারবো না। তার মধ্যে একটা হচ্ছে ডিলিট করতে পারবো না। ফিল কালার করা যায় কিনা দেখি, ফিল কালারও করা যাচ্ছে না, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস এগুলো দিয়েও কাজ করতে পারতেছি না। কিন্তু চাইলে কি করতে পারবো, কপি পেস্ট করতে পারবো। দেখেন এইটুকু আমি কপি পেস্ট করছি, এটা করতে পারতেছি, কিন্তু কিন্তু ডিলিট করতে পারতেছি না, কালার ফিল করতে পারতেছি না, এই জিনিসগুলো ডিরেক্টলি করতে পারতেছি না। করতে পারতেছি না মানে এই না যে করাই যাবে না, করা যাবে। তার জন্য কি করতে হবে, এই স্মার্ট অবজেক্টটাকে আমি যদি এই থাম্বনেইলটা বরাবর ডাবল ক্লিক করে দেই, আমি ছিলাম এই জায়গাটাতে, সে ওপেন হলো নতুন একটা ডকুমেন্টে, ইমেজের নামটা দিয়ে ডট পিএসবি দিয়ে আসতেছে, পিএসডি না পিএসবি দিয়ে আসতেছে। তো এই জায়গাটায় দেখেন আমার যে ইমেজ লেয়ারটা ছিল, এখানে কিন্তু সে পিক্সেল লেয়ারটা আবার পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা? এখানে আমি যেই ইমেজ লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট করছিলাম সেটা পাচ্ছি, কিন্তু এখানে ইমেজ লেয়ারটার পাচ্ছি না, স্মার্ট অবজেক্টের লেয়ার পাচ্ছি। কিন্তু এখানে ডাবল ক্লিক যদি করি, অথবা যদি রাইট বাটন ক্লিক করে এডিট কন্টেন্টস, দুইটা সেম জিনিস, এটা যদি কেটে দেই, রাইট বাটন ক্লিক করে এসে এডিট কন্টেন্টসে আসলেও সেম জিনিসটা ওপেন করবে। এখানে কিন্তু ওই যে অরিজিনাল আমার ইমেজ লেয়ারটা ছিল সেটা কিন্তু শো করতেছে, এবং এখানে আমি কি করতে পারবো, সিলেকশন নিয়ে কালার ফিল করে দিতে পারবো। কালার ফিল করে দিতে পারবো, এবং তারপরে যদি এখানে আসি, এই কালারটা কিন্তু এখানে চলে আসছে, এমনি এমনি আসে নাই, আসলে একটা কমান্ড দিতে হয়, সেভ করতে হয় কন্ট্রোল এস দিয়ে,
তা না হলে এই কাজটা হয় না। আমি যদি আরেকটা জায়গা নেই অথবা এই কাজটা আরেকবার করি, সেভ দিলাম, এই জিনিসটা কিন্তু এখান থেকে চলে গেছে। আমি যদি এই ফিল্ডটা পূরণ করে দেই এই কালারটা দিয়ে, সেভ করি নাই, আমি কিন্তু চেঞ্জ এখানে পাচ্ছি না। যখন কিনা আমি সেভ করতেছি কন্ট্রোল এস দিয়ে, এই চেঞ্জটা আমি তখন এখানে পাচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা একটু অসুবিধা মনে হচ্ছে না যে ডিরেক্টলি করতে পারতেছি না কাজটা, এখানে ওইখান থেকে যে আবার এখানে এসে চেঞ্জ করা লাগতেছে? তো এটা এখনকার জন্য অসুবিধা, এখন যেই কাজগুলো দেখতেছি এর জন্য অসুবিধা, কিন্তু অনেক সময় খুবই সুবিধা। আমরা কি মকআপের সাথে পরিচিত? পরিচিত না অনেকে, অনেকে হয়তো নাম শুনছি। আমার মতে ম্যাক্সিমাম হয়তো নামটা শুনছেন অ্যাটলিস্ট, যে মকআপ। মকআপ দিয়ে কি করা হয়? প্রেজেন্টেশন তৈরি করা হয়। প্রেজেন্টেশন কিসের তৈরি করা হতে পারে? একটা লোগোর হতে পারে, একটা বিজনেস কার্ডের হতে পারে। আপনারা ওয়েব থেকে যে বিজনেস কার্ডগুলো কপি করতেছেন, এই বিজনেস কার্ডগুলো কি দেখতেছেন কি একদম ফ্ল্যাট আছে? ফ্ল্যাট কিন্তু নাই, একটু অ্যাঙ্গেল হয়ে আছে, মনে হচ্ছে যে একটা কার্ডের মধ্যে উঠানো আছে, এরকম না ব্যাপারগুলা? তো প্রত্যেকটাই এক একটা মকআপ, যেগুলো প্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়। একটা রিয়েলিস্টিক ফিল নিয়ে আসা হয় যে একটা বিজনেস কার্ডে গেলে এই কার্ডটা কিরকম লাগবে দেখতে। সেই কাজগুলো করার জন্য এই প্রেজেন্টেশন তৈরি করার জন্য মকআপ তৈরি হয়। মকআপগুলো এক একটা পিএইচডি ফাইল হয়। তো সে দেখা যায় পিএইচডি ফাইলগুলো তৈরি করতে গেলে সেই মকআপের যে মূল এলিমেন্ট সেটা একটা স্মার্ট অবজেক্ট হয়। স্মার্ট অবজেক্টটা কি করতে হয় তখন? ওই মকআপের পিএইচডি ফাইলটা থেকে স্মার্ট অবজেক্টটা এরকম ডাবল ক্লিক করে বাইরে বের করে এনে অন্য জায়গায় ওপেন হয়। সেখানে এসে আপনি আপনার ডিজাইনটা দিয়ে দিবেন, আপনি আপনার বিজনেস কার্ড আপনার লোগোটা দিয়ে সেভ করে দিবেন, ওই মকআপের মধ্যে পিএইচডি ফাইলে এসে আপনার ডিজাইনটা ইনক্লুড হয়ে যাবে। সুন্দর। ফ্ল্যাট ডিজাইনটাকে ফ্ল্যাট ডিজাইনটাকে ওই মকআপ যেরকম আছে, যে পার্সপেক্টিভে আছে, ওই পার্সপেক্টিভে নিয়ে যাবে। বলেন স্যার আমার তো ভিআইটি লেখাটা আছে লোগো লেখা। এখন যেটা দেখাবো এটা নতুন। কপি তো আমরা নিতে পারি, এরকম অনেক সময় আমাদের দরকার আমরা কপি নিয়ে ফেলি। তো এখন আমি এই রেক্টেঙ্গেলটা এখানে ওপেন করা ছিল, তাই না? এখন এই রেক্টেঙ্গেলটা কালারটা যদি চেঞ্জ করি, এরকম কিছু দেই, কন্ট্রোল এস, আর কি হচ্ছে সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কারণ আমি একটা স্মার্ট অবজেক্ট থেকে কপি নিচ্ছি, তো যেই ক্যারেক্টারিস্টিক্স বলেন বা ফিচার্স বলেন সবগুলোর সেম, একটা চেঞ্জ করতেছি সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা অনেক সময় সুবিধা, আবার অনেক সময় অসুবিধা। তো যখন অসুবিধা হবে তখন এটা থেকে বের হওয়ারও উপায় আছে। তখন কি করব আমরা? যদি স্মার্ট অবজেক্টের কপি নিতে চাই এবং চাচ্ছি যে কালার চেঞ্জ করলে যাতে এটার সাথে কোনো সম্পর্ক যুক্ত না থাকে, যে কালার চেঞ্জ করবো শুধু এটার চেঞ্জ হবে, অন্যগুলো আমি ফেলে দিই। এটার সাথে একটা কপি চাচ্ছি, কিন্তু এটাও চাচ্ছি যদি একটার কালার চেঞ্জ করি একটারই চেঞ্জ হবে। তখন কি করতে হবে? রাইট বাটন ক্লিক করব, স্মার্ট অবজেক্টটাতে এসে রাইট বাটন ক্লিক করে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি, যেটা কিনা কনভার্ট টু স্মার্ট অবজেক্টের নিচেই পাওয়া যাবে। এটা যদি করে দেই, দেখেন আরেকটা কপি চলে আসতেছে, কপি চলে আসতেছে এবং সেটা এর উপরেই আছে। এখন যদি একটার কালার চেঞ্জ করি, অন্যটা কিন্তু এটার সাথে ইফেক্টিভ হবে না। কন্ট্রোল এস, শুধু এটা চেঞ্জ হয়েছে, এটার কিন্তু চেঞ্জ হয় নাই। প্রবলেম সলভ না? এইটুকুই ব্যাপার ছিল, একটু দেখে নেন, বেশি একটু দেখেন সবাই। স্মার্ট অবজেক্টকে কি করা যায়? একটু নর্মাল লেয়ারকে স্মার্ট অবজেক্ট তৈরি করে ফেলতে পারতেছি রাইট বাটন ক্লিক করে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাই না? একটা স্মার্ট অবজেক্টেও কি করতে পারি? আবার নর্মাল লেয়ারে ফেরত আনতে পারি। যেমন এই লেয়ারটা, সরি এই স্মার্ট অবজেক্টের মধ্যে আমি বেশ কিছু লেয়ার অ্যাড করছিলাম, তাই না? আরো অনেক কিছু থাকতে পারে। বেশ কিছু লেয়ার আমি এখানে অ্যাড করছিলাম, অ্যাড করার পরে সব কিছু কিন্তু এখানে আসছে। এই লেয়ারটাতে কিছু নাই, একটা লেয়ার, আর এই স্মার্ট অবজেক্টের মধ্যে এত কিছু জিনিস আছে, দুইটা একটু কম বেশি হবে না? এটার ওয়েটটা এটার থেকে কম হবে না, মানে এটার ওয়েটটা এটার থেকে বেশি হবে না? তো আমরা যদি চাই যে এরকম হয় অনেক সময় যে এটা অ্যাক্সেস পেতে একটু দেরি লাগে, একটু লোড নিতে সময় নিবে, সে যদি অনেক লেয়ারের মধ্যে কন্টেন্ট থাকে,
এরকম যদি হয় যে একটা স্মার্ট অবজেক্টের ভিতরে হয়তো অনেক কিছু দিয়ে আমি আমার ডিজাইনের কাজটা কমপ্লিট করে ফেলছি এবং মনে হচ্ছে শিওর হয়ে যান যে এইটা নিয়ে আর কোনো কাজ করতে হবে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে, এটাকে ফ্ল্যাট করে ফেলা যেতে পারে বা রেস্টোরাইজ করে নর্মাল লেয়ার বানায় ফেলা যেতে পারে যাতে এই জিনিসটা লাইট হয়ে যায়। তার জন্য কি করা যেতে পারে, রাইট বাটন ক্লিক করে রেস্টোরাইজ লেয়ার, দেখেন এখানে কি হয়ে যাচ্ছে, ইমেজ লেয়ার বা পিক্সেল লেয়ার হয়ে যাচ্ছে। এটাকে আর ওই আগের মতো করে আর চেঞ্জ করা সম্ভব না। তো এই কাজটাও করা যায়। স্মার্ট অবজেক্ট থেকে কি করে ফেললাম, নর্মাল লেয়ারে নিয়ে চলে আসলাম না? বুঝতে পারছেন ব্যাপারটা? রিপিট করলে ভালো হতো। দেখেন একটু সবাই, দুইটা ক্যানভাস নিয়ে আছে, একটাতে কাজ করছে আর একটা ফাঁকা আছে। তো এই ক্যানভাসের এলিমেন্টসগুলো যদি বা একটা এলিমেন্ট যদি এখানে নিতে চাই সেটা করা সম্ভব। অনেকভাবে আমরা দেখছিলাম, ডুপ্লিকেট লেয়ার আমরা দেখছিলাম না, সেটা থেকে করা সম্ভব, ইজিলি করা সম্ভব। এখন আরেকটা ওয়ে দেখব যেটা আমার কাছে কঠিন লাগে, এখন আপনাদের কাছে সোজা লাগতেও পারে। এই জিনিসগুলো কিন্তু আমরা খুলে ফেলতে পারি। এই জিনিসটা কি জানা আছে আপনাদের? তো এটা যদি টেনে খুলে ফেলি তখন কি করা সম্ভব, এখানে এই এই লেয়ারটা আছে তাই না, চাইলে এখান থেকে ধরে এনে এখানে ছাড়তে পারি। এটার মধ্যে চলে আসলো না আনটাইটেল 2, এটা আমার নতুন করে খোলা ছিল কিন্তু ওইটা চলে গেছে, মানে এখন হারাই গেছে। এটা আছে নিচের দিকে, এটা আপনাদের হবে না, এটা ম্যাকের জন্য হচ্ছে আসলে। এখন আবার চলে আসছে, চাইলে এখান থেকে ধরে টান দিলেও কি হবে না, এখান থেকে আনা যাচ্ছে না, লেয়ার ধরে টানতে হবে। দেখেন এখান থেকে এনে এখানে অ্যাড করে ফেলা যাচ্ছে। আবার এটা পিছনে চলে যাচ্ছে। এখন এই জিনিসটাকে আমি আবার কি করতে পারবো, জাস্ট এনে এখানে ছেড়ে দিয়ে লাগাই দিতে পারবো। ঠিক ইজি মনে হচ্ছে না কঠিন? ইজি, আচ্ছা ইজি হলে তো ভালো। এটা একটা ছিল, আর তেমন কিছু নাই আজকে। আরেকটা কমান্ড, সেটা হচ্ছে এখানে মাল্টিপল ক্যানভাস যদি ওপেন করা থাকে তো আমাদের এখানে এসে কার্সর নিয়ে এসে ক্লিক করে চেঞ্জ করতে হচ্ছে তাই না? তো এটার কমান্ড হচ্ছে, চেঞ্জ করার জন্য কমান্ড হচ্ছে আপনাদের জন্য শিফট ট্যাব 12.8, শিফট ট্যাব আপনারা ইউজ করবেন। আর ম্যাকে ইউজ করলে ম্যাকের জন্য হচ্ছে কন্ট্রোল আর ওই কি একটা সাইন আছে না, দেখেন লেখা আছে, সাইনটার নাম আমি জানি না, এটা দিলে এই কাজটা করতেছে। আপনারা ট্রাই করে দেখেন। যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পিএসডি ফাইল দিছি আমি তাই না, তো এই পিএসডি ফাইলটার উপরে যা আছে এখানে তাই করতে হবে। এখানে যা আছে বলতে এই পাশ থেকে একদম যদি শুরু করি, এখানে একটা লোগো আছে তাই না, কোম্পানির এদের একটা টেক্সট লোগো, পিলার লিখে পিছনে একটা ডট, তারপরে এই যে হোম পেজেস, ওয়ার্কশপ, ব্লগ, এলিমেন্টস, এই জিনিসগুলা, এই ব্যাপারগুলোর কি নাম সেগুলো কি আমরা জানি? এটাকে বলা হয় নেভিগেশন বা ন্যাভ বার তাই না, মানে এই জায়গাটা থেকে পুরো সাইটটা আমরা নেভিগেট করতে পারবো। এই পাশে এসে একটা সার্চ আইকন আছে আর একটা কার্ট আইকন, এটা শপিং ব্যাগ আসলে, কার্ট আইকন বলা হয়। তো এই ব্যাপারটা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে একটা সেপারেটর দিয়ে রাখা হয়েছে তাই না, 1 পিক্সেল উইডথ নিয়ে আর এতটুকু হাইট নিয়ে একটা লাইন না আসলে রেক্টেঙ্গেল নেওয়া হয় এগুলোর জন্য। আর এখানে যেটা হচ্ছে 1 পিক্সেল হাইটের একটা রেক্টেঙ্গেল আছে পুরাটা জুড়ে। এই পুরা ব্যাপারটাকে মিলে পিলার বলেন, যে লোগোটা ছিল, এখানে নেভিগেশন ছিল, এখানে সার্চ আইকন, কার্ট আইকন ছিল, এগুলো সবগুলা মিলে এই যে সেপারেটরগুলো আছে সবগুলা মিলে এই অংশটাকে বলা হয় হেডার। একটা ওয়েবসাইটের জন্য এটাকে বলা হচ্ছে হেডার। তার থেকে নিচে যেদিকে আসছে এটাকে কখনো স্লাইডার বলা হয়, যখন আমরা দেখি সেটা স্লাইড করতেছে দেখি না,
স্লাইড একটার পর আরেকটা আসতেছে, একটু কাজ বন্ধ করে শুনেন। এখানে এটা স্লাইড করতেছে না, কোনো কিছু দেখে বোঝা যাচ্ছে না যে এখানে এটা স্লাইড করবে। স্লাইড করলে হয়তো অ্যারো দেওয়া থাকতো, এখানে এসে কন্ট্রোলার দেওয়া থাকতো, এই ব্যাপারগুলো থাকতো। এখানে কোনো কিছু নাই, তার মানে বুঝতে হবে এটা হয়তো একটা ফিক্সড ইমেজ, শুধু ইমেজ দেওয়া আছে। এখানে লোগোটা আরেকবার নিয়ে আসা হয়েছে, 2 লাইন টেক্সট দেওয়া হয়েছে, এখানে একটা বাটন আছে, বাটনটাতে বলা হচ্ছে ওয়াচ দ্য ওভারভিউ, হয়তো ভিডিও দেওয়া আছে কোনো, সেটা দেখার ব্যবস্থা করে রাখা হয়েছে। এই বাটনটাতে ক্লিক করলে তো ভিডিওটা দেখা যাবে। তো এরকম একটা বাটন তৈরি করতে হবে। নিচের দিকে কিছু সোশ্যাল আইকন আছে, টুইটার, ড্রিবল, ভিমিও, ইনস্টাগ্রাম, এগুলো দেয়া আছে। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। কিভাবে করব? প্রথমে হেডারের কাজটা করব, সেকশন ওয়াইজ করব। যেমন সেকশন ওয়াইজ বলতেছি যে এটাকে হেডার বলা হচ্ছে, তবে নিচ থেকে এসে এটাকে আমরা স্লাইডার বলতে পারি, স্লাইডার লিখে গ্রুপ করতে পারি। এখানে যে ব্যাপারগুলো আছে, এখানে সোশ্যাল আইকনস আছে, এখানে কিছু টেক্সট আছে, বাটন আছে, এগুলো সব স্লাইডারের মধ্যে যাবে। নিচে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, তাই না? ইমেজটা আমার স্লাইডারে থাকবে। তারপরে এসে এই জায়গাটাতে একটা টাইটেল আছে, পরে যে সেকশন তার সেটার জন্য একটা টাইটেল আছে, ডিজিটাল ডেলিভার্ড বলা হচ্ছে। 2 লাইন টেক্সট দেয়া আছে, এখানে একটা ফিল্টার দেয়া আছে। ফিল্টার মানে হচ্ছে ছাঁকনি, তাই না? তো এখানে যে তাদের কাজের কিছু নমুনা দেয়া আছে, এখানে বলা হচ্ছে শো অল, মানে সব টাইপের কাজ দেয়া আছে। তো আরো কিছু ক্যাটাগরি, তাদের কাজের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু ক্যাটাগরি লেখা আছে। যখন যেই ক্যাটাগরিতে যাব সেই টাইপের কাজগুলো হয়তো এখানে শো করবে পার্টিকুলারলি। পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও তো আমরা বুঝি, তাই না? আর নিচের দিকে এসে ইয়ার ক্রিয়েটিভ কালেকটিভ বলা হচ্ছে। এখানে আসলে তাদের টিমে যে লোকজন আছে তাদের কিছু একটা পরিচয় পরিচয় বলা হয়, যা বা বলা হয় যে কি বলা হয় এটাকে, কি বলা যেতে পারে? টিম অবশ্যই নাম, কিন্তু আসলে তাদের যে সদস্য আছে কোম্পানির, তাদের হয়তো বা কিছু পরিচিতি দেয়া আছে, নাম টাম দেয়া থাকে, বা কতদিন হলে কাজ করে, এক্সপার্টাইজ কোনটাতে কি রকম, এই ব্যাপারগুলো হয়তো থাকে। তো এখানে কিন্তু পুরো একটা পেজ না, একটা পেজ কেটে আমি ছোট করে এতটুকু দিছি। এখানে কয়টা সেকশন আছে, এটাকে মিলায় যদি একটা ধরি আমি, হেডার স্লাইডার মিলায় যদি একটা ধরি, পোর্টফোলিও একটা ধরি, টিম একটা, মানে 3টা সেকশন এখানে আছে। 3টা সেকশনের কাজ আমাদের করতে হবে। আমি একটু করেও দেখাবো যে কিভাবে করতে হবে কাজটা, শুরুটা কিভাবে করতে হবে। ফন্টের ব্যাপারটা বলি, ফন্ট আমাদের যা আছে সেটা দিয়েই করতে হবে, নতুন করে কোনো ফন্ট ইনস্টল কিন্তু আমরা করতে পারবো না, তাই না? আমি পারবো, আপনারা পারবেন না। তো যেটা হচ্ছে যে ফন্ট যেটা আছে সেটা নিয়েই কাজ করব। প্রথমে আমি এই লোগোটা লেখার চেষ্টা করব। টেক্সটটা লেখার জন্য কিভাবে নিয়ম ফলো করতেছে আপনি একটু দেখেন। পিলার লিখব, পিটা বড় হাতের, আই ছোট হাতের, ডাবল এল এ আর। এরিয়াল, এরিয়াল নিয়ে লিখি, বোল্ড করে দিচ্ছি। এবারে লেখাটাকে এটার উপরে নিয়ে আসবো, এবারে সাইজটা ইনক্রিজ করব। মিলতেছে না, তাই না? ফন্ট সেম না, তার জন্য এই কাজটা হচ্ছে। যতটুকু মিলানো যায়। আর একটু আমার লেখাটা একটু বের হয়ে যাচ্ছে, তাই না? একটা ডট ছিল এই জায়গায়, লেখাটা একটু বের হয়ে যাচ্ছে। আমরা যদি উইন্ডো থেকে ক্যারেক্টারে যাই, ক্যারেক্টারে এসে কিন্তু এই যে আমরা ট্র্যাকিংটা দেখছিলাম, ট্র্যাকিং এর ভ্যালুটা যদি কমায় দেই, এই জায়গাটা কিন্তু মিলে যাচ্ছে অনেকটা, তাই না? মিলতেছে কিনা? এখানে মিলছে। পুরোটা মিলাইতে চাইলেও সম্ভব। এখানে এসে যদি -20 করে দেই, এই জায়গাটা কি মিললো? কমছে কিছু? আপাতত এটা এরকমই রাখি।
তারপরে দেখতেছি কালারটা চেঞ্জ করব। কালার একটা নিয়ে রাখতে পারি, এখানে হোয়াইট কালারটা নিয়ে রাখতেছি, কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এখানে এসে নেভিগেশনটা লেখার চেষ্টা করব। এবার এত বড় হয়ে আসছে, এটা ছোট করে দিব। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এই যে প্রত্যেকটার মাঝখানে যে গ্যাপগুলা, মানে হোম থেকে যে আমি পেজে যে আসছি যতটুকু গ্যাপ, এই গ্যাপটা কিন্তু এখানেও সমান থাকবে। জেনারেলি এটা সমান থাকে। এখানে কোথাও দেখা যাচ্ছে একটু ছোট বড় হচ্ছে, 1 পিক্সেল এদিক ওদিক হচ্ছে, কিন্তু এই জিনিসটা সব জায়গায় সমান থাকে। তো আমরা যেভাবে করব, এই লেখাটা আমরা মেনটেন করব হচ্ছে স্পেস ইউজ করে। সাপোজ এটা হয়তো হোম লিখছি, তারপরে আমি হয়তো 1 2 3 4 5 6 7 8 8টা দিলাম। তো 8টা, এই 8টা স্পেস আমি কি করব, কপি করে নিব, কন্ট্রোল সি, তারপরে আমি লিখব পেজেস, তারপরে কপি করা স্পেসটা আবার পেস্ট করে দিব, তারপরে ওয়ার্ড, তারপরে আবার পেস্ট করব। জি ভাই, না আলাদা করলে ঝামেলা হয়, এভাবে করতে হবে। আমাদের ফন্ট সাইজটা বড় হয়েছে একটু, তাই না? এবং ফন্টটাও সেম না। যে ফন্টটা ইউজ করা হয়েছে সেটা দেখি আমাদের এখানে আছে কিনা। ওই ফন্ট আমাদের এখানে নাই। ফন্ট দেখলে চিনবেন, তার জন্য একটু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, দেখে চেনার একটা যে ব্যাপার থাকে। সেটা কি সব ফন্টের জন্য পাবেন? একটা ইমেজের মধ্যে ফন্ট থাকলে সেই ইমেজটা, সেই ফন্টটা বের করতে পারবেন? ফন্ট বের করার অনেক ওয়ে আছে, কিন্তু একটা ইমেজ থেকে কোনো ফন্ট বের করার পার্টিকুলার কোনো ওয়ে নাই। এখন আপনি এটা ইমেজ দিয়ে ইউজ করতেছেন, এই ইমেজ থেকে কোনো ফন্ট না চিনলে বের করাটা টাফ। ওয়েবে থাকলে সেটা আমরা বের করে ফেলতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা তো ব্রাউজার না, ঠিক বলছেন। সেটা তো আমিও জানি, এক্সাক্ট বের করা যাবে না, সে সব সময় কারেক্ট রেজাল্ট দিতে পারে না। হোয়াট ফন্ট ইজ এর কথা বলতেছেন? হোয়াট ফন্ট ইজ ওই কাজটা করে, একটা ইমেজ আপলোড করলে সে ফন্ট বলে দেয়, সাজেস্ট করে যে এই ফন্টটা হতে পারে। সে 100-200 ফন্টের সাজেশন দিবে, কিন্তু আপনি হয়তো ওইটার মধ্যে থেকে আপনার আসলটাই পাবেন না। ম্যাক্সিমাম সময় এটা হয়। ঝামেলাটা হচ্ছে ফন্ট সেম না হওয়ার জন্য। এটা আপাতত ইগনোর করবো আমরা। ট্যাব দেওয়া যাবে না, ট্যাব অবশ্যই দিব না। ট্যাব দিলে ট্যাবের এক এক রকম মেজারমেন্ট হয়, এক এক জায়গায় এক এক রকম মেজারমেন্ট করবে। দেখেন যেটাই হোক, আমি কি করছি, হাইটটা কিন্তু মিলাই ফেলছি এবং স্টার্টিংটা মিলাচ্ছি। হাইট স্টার্টিং মিলাবো, যে কোনো ফন্ট ইউজ করি না কেন, ফন্ট পাচ্ছি না, না পাই সমস্যা নাই, কিন্তু হাইটটা মিলাবো, স্টার্টিংটা মিলাবো, তাহলে অনেক কিছু মিলে যাবে। এপাশ থেকে হয়ে গেছে। আর আইকনের ব্যাপারটা কি করব, আমরা ফন্ট আসাম থেকে আইকন নেওয়া শিখছি না আমরা, সেখান থেকে নিয়ে ফেলবো। আর এই লাইনটা টান আমি দেখা দিচ্ছি,
এটার উইডথ আছে 1905। আমি একটা যদি রেক্টেঙ্গেল নেই 1905/1, সাদা একটা লাইন কিন্তু চলে আসছে। এই লাইনটা ধরে আমি, ধরাই যাচ্ছে না, বা অ্যালাইনমেন্ট করে দিলেও হয়। অ্যালাইনমেন্টটা মনে আছে? জাস্ট একবারে বরাবর এনে ছেড়ে দিচ্ছি, হিলে যাচ্ছে না। কারণ ওইখানে যেটা ছিল এটা আমার রেক্টেঙ্গেল ছিল, এখানে কিন্তু এতটা বোল্ড ছিল না, তাই না? অনেক হালকা ছিল, কিন্তু আমাদেরটা কিন্তু অনেক মানে বেশি চোখে লাগতেছে। কি করব, এটাকে অপাসিটিটা কমায় দিব, 50% করে দিচ্ছি, তাও বেশি থাকতেছে 40। ঠিক আছে না? একদম 10%। এখানে একটা আছে, হাইটটা মেপে নিব মার্কিউ টুল দিয়ে, হাইটটা জাস্ট মেপে নিব এখান থেকে এই বরাবর। হাইটটা হচ্ছে 65, ছেড়ে দিয়ে একটা রেক্টেঙ্গেল টানবো, উইডথ হচ্ছে 1, হাইট হচ্ছে 65। এখানে ছেড়ে দিয়ে জাস্ট 10% অপাসিটিটা দিয়ে দিব। এখানে আমার শুধু এই জায়গাটা বাকি থাকলো, এটা আমরা নিয়ে ফেলতে পারি। প্রথমে সার্চ ছিল, সার্চটা কপি করে এসে পেস্ট করে দিব এখানে। ঠিক আছে না? একটু কম বেশি আছে, সেটা অবশ্য আমার দোষ না, এটা ফন্টের দোষ। এই জিনিসটা ফন্টের সময় পাওয়া যাবে না, তো অন্য একটা কার্ড বসায় দিতে পারি, অথবা চাইলে বানায় নিতে পারেন। ইলাস্ট্রেটর ইজিলি বানাতে পারবেন এটা, ইলাস্ট্রেটর থেকে বানায় নিয়ে আসবেন এখানে। আজকে করবে না, জেপিজি করে কেন, স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসবেন। স্মার্ট অবজেক্টের কথাটা দেখায় না ইলাস্ট্রেটরের জন্য, তাই না? আচ্ছা, আমি দেখা দিচ্ছি দাঁড়ান। তারপর এদিকে এসে লিখবেন, এই বাটনটা বানানো আমি দেখা দিচ্ছি কিভাবে বানাবেন। বাটনটা কোনো টাইপের বাটন বানানোর জন্য কি করবেন, গ্রুপিং জিনিসটাও বোঝা উচিত। এখানে দেখেন হেডার পার্টটা আমি যদি করে ফেলি, প্রথমে পিলারটা ছিল, তাই না? পিলারের লোগোটা প্রথমে ছিল, তারপর নেভিগেশন ছিল, তারপরে এখানে এসে সেপারেটরটা ছিল, এই সেপারেটরটা এখানে ছিল, তারপরে সার্চ আইকন ছিল, কার্ট আইকন ছিল, কার্ট আইকন আমি নিয়ে আসি নাই, নিচে ছিল নিচের সেপারেটরটা। পুরোটা একসাথে ধরে আমি একটা গ্রুপ করে ফেলবো, এটার নাম দিব হেডার, পুরোটা মিলে হেডার। এখানে এসে এই কাজটা করব, তারপরে আমি শুধু বাটনটা বানানো দেখাচ্ছি। বাটনটা বানানোর জন্য বাটনের হাইটটা দেখে নিব, হাইটটা কত আছে। হাইট আছে 51, আর এখান থেকে উইডথ আছে 268। তো এই বরাবর আমি যদি একটা রেক্টেঙ্গেল তৈরি করি, রেক্টেঙ্গেল না আসলে রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করা উচিত, তাই না? নিয়ে ফেলছি যখন করি, 51ও হওয়া উচিত না, 50 হওয়া উচিত, কিন্তু এখানে 51 আছে, 51ই দিচ্ছি। এই যে প্রপার্টিজ চলে আসে না, এখানে যদি আমি 25 করে দেই, 25 কেন করলাম বলতে পারেন?
হাইট ছিল আমি 50 ধরে করলাম, পুরোটা যদি রাউন্ড চাই হাইটের অর্ধেক দিতে হবে আমার রেডিয়াসটা, তাহলে এটা পেয়ে যাব। মিলে গেছে না একদম? কালারটা মিলাবো, জাস্ট পিক করে নিব এখান থেকে। এখন এই টেক্সটটা লিখবো, একটা প্লে আইকন নিয়ে আসবো ফন্টাসন থেকে, তারপরে ওয়াচ দ্য ওভারভিউ কথাটা লিখবো। ঠিক আছে না? এটা নিয়ে আসবো, আইকনটা আমি ইউজ করি নাই, এটা গ্রুপ করে একটা নাম দিব বাটন। এটার উপরে ছিল হচ্ছে পিলার আর 2 লাইন টেক্সট, আর নিচের দিকে আছে সোশ্যাল আইকনগুলো, একটু গ্রুপ করে কাজ। আর নিচে আছে ইমেজটা আমি নেওয়াটা দেখাই দিই। ইমেজ নেওয়ার জন্য কি করব, আমরা মাস্কিং শিখছি, ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক না, ক্লিপিং মাস্ক ইউজ করে যত ইমেজ আছে সব কি করব আমরা ক্লিপিং মাস্ক ইউজ করে করব। মাধুরীকে করতেছেন কাজ, একটু পরে করেন। আচ্ছা, এখানেও এই মাস্কিংটা করার জন্য কি করব, শেপের যে ইমেজে যতটুকু এরিয়া আছে এতটুকু একটু মেপে নিব, কতটুকু আছে একটু দেখে নিব। হাইট বলতেছে 889, 90 হলে মনে হয় ভালো হতো। আটশো উননব্বই আছে, 889 নিব। আর উইডথ তো আমরা দেখে নিছি 1905 ছিল, তো এই শেপের যদি একটা 1905 বাই হচ্ছে 889 একটা শেপ তৈরি করে নিলাম, এবং এই শেপটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন নিয়ে জাস্ট অ্যালাইনমেন্ট করে উপরে তুলে দিলাম। আর এটা থাকবে আমার সবার নিচে, মানে এইটুকু আমি কাজ করছি, দেখা যাচ্ছে। এটার উপরে কি করব, একটা ইমেজ নিব, দেখি তো ভালো কোনো ইমেজ আছে কিনা। বড় ইমেজ লাগবে অবশ্যই, 1905 বাই 890 থেকে বড় হতে হবে, যাতে ছোট করে আমি মেকআপ করে ফেলতে পারি। গুগল থেকে একটা সার্চ দিয়ে আনি আমি। অবশ্যই ইমেজ চুজ করার সময় ভালো টাইপের ইমেজ চুজ করব, যেটা আমার রিলেটেড হয় বা দেখতে সুন্দর লাগে, এই টাইপের ইমেজ চুজ করার চেষ্টা করব। যদি এটা রিলেটেড মনে হচ্ছে না, আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে ইমেজটা নিব। কপি নিয়ে জাস্ট এখানে এসে এই লেয়ারটাতে ক্লিক করে পেস্ট করে দিব। অনেক বড় তাই না? ফার্স্টে কি করে দিব, মাস্কিং করে দিব। মাস্কিং করার নিয়মটা মনে আছে না? কন্ট্রোল টি দিয়ে দেখতেছি আমার ইমেজটা এত বড়, এটাকে ছোট করব শিফট ধরে। এটা হচ্ছে আমার ইমেজ। অন্ধকার করে দিলাম, সাদা অংশটা উপরে তুলে দিলাম। তারপরেও কিন্তু বেশি সাদা লাগতেছে তাই না? চাইলে কি করতে পারি, ওভারলে বলা হয় এটাকে। নিচে যে শেপটা আমি নিছিলাম, এটা অনেক জায়গায় কাজে লাগে। নিচে যে শেপটা নিছিলাম সেই শেপটা অল্টার চেপে আরেকটা কপি নিলাম ইমেজের উপরে। কি হচ্ছে ব্যাপারটা দেখেন, কিছুটা স্যান্ডউইচের মতো। এখানে একটা শেপ, একটা ইমেজ, নিচে আরেকটা শেপ। উপরের শেপটাকে কি করব, ব্ল্যাক কালার দিয়ে দিব। ব্ল্যাক কালার দিয়ে হালকা অপাসিটি দিব, 20%, 30%। দেখেন বাড়াচ্ছি, অন্ধকার হয়ে যাচ্ছে না? এখান থেকে ব্যাপারগুলো দেখেন,
70% করতেছি, মানে যতটুকু দরকার আমার ইমেজটা চোখে না লাগে এরকম করার জন্য যতটুকু দরকার ততটুকু নিতে পারি। এখন দেখেন যতটা আমি লাইটটা ডিম করে দিচ্ছি আমার টেক্সটগুলো কিন্তু ততটা ভেসে উঠতেছে, তাই না? এই কাজটা কিন্তু আমরা করতেই পারি চাইলে, অনেক জায়গায় করা হয়। যখন ডিজাইন ফলো করবেন তখন দেখবেন যে ওভারলেগুলো ইউজ করা হচ্ছে, এটাকে ওভারলে বলা হয়। পুরো 3টা লেয়ার মিলে আমি গ্রুপ করে ফেলতে পারি, ইমেজ নাম দিতে পারি বা ইমেজ ব্যাকগ্রাউন্ড নাম দিতে পারি, বা শুধু ব্যাকগ্রাউন্ড বা বিজি লিখতে পারি। এভাবে কাজগুলো করে আস্তে আস্তে আগাতে হবে। ইনিশিয়ালি যে সব ঠিক হবে এরকম না, এখন কাজটা শুরু করবেন, চেষ্টা করবেন আমি যেভাবে দেখা দিলাম এভাবে করার, যতটুকু মিলে বা যতটুকু আপনার বুদ্ধিতে গুলো আপনি। ইলাস্ট্রেটরে যদি কোনো শেপ নেই বা মাল্টিপল শেপ নেই, সেগুলো যদি এক একটা এক এক রকম কালার থাকে, গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি দিয়ে। পুরো জিনিসটা আমি ফটোশপে নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফটোশপে এসে এটা দিয়ে করি, কন্ট্রোল ভি, এটা পপ আপ দেখাচ্ছে তাই না? স্মার্ট অবজেক্ট হিসেবে নিব কিনা, অন্যগুলো হিসেবে নেওয়া যায়, শেপ লেয়ার নেওয়া যায়, পিক্সেল লেয়ার নেওয়া যায়। পিক্সেল লেয়ার মানে হচ্ছে কি একটা ইমেজ হিসেবে চলে আসবে। স্মার্ট অবজেক্ট হিসেবে যদি নেই সুবিধা আছে কিছু, স্মার্ট অবজেক্ট হিসেবে নিলাম, এটা চলে আসলো এখানে, সেম জিনিসটা পেয়ে গেলাম, স্মার্ট অবজেক্ট শো করতেছে। এই স্মার্ট অবজেক্টটাকে কি করতে পারবো না, তিনটার আলাদা আলাদা করে কালার তো চেঞ্জ করতে পারবো না, তাই না? চেঞ্জ করতে চাইলে কি করতে হবে, ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। তো এটা কিন্তু আর ফটোশপে ওপেন হবে না, ইলাস্ট্রেটর থেকে যেহেতু আনা হয়েছে এটা আবার ইলাস্ট্রেটরেই ওপেন হবে। দেখেন এইখানে আমি তৈরি করছিলাম, এখন ভেক্টর স্মার্ট অবজেক্ট ডট এআই নামে নতুন আরেকটা জিনিস কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আনগ্রুপ করে আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকে যদি সেভ করে দেই কন্ট্রোল এস, ফটোশপে এসে দেখবো এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। বোঝা যাচ্ছে এই ব্যাপারটা? এটা কোন জায়গায় কাজে লাগতে পারে একটা উদাহরণ যদি দেই, এটা লোগোতে অনেক টাইপের মাল্টিপল কালারের শেপ থাকে তাই না? সেক্ষেত্রে লোগো তো অলওয়েজ ইলাস্ট্রেটরেই বানাবো, তো ইলাস্ট্রেটর থেকে বানানোর পরে যদি এরকম মনে হয় যে লোগোর কালার চেঞ্জ করা লাগতে পারে, সেক্ষেত্রে আমি ভেক্টরটা এভাবে এনে স্মার্ট অবজেক্ট হিসেবে মানে এখানে যেখানে দরকার সেখানে আমি অ্যাড করে নিতে পারি। যখন কালার চেঞ্জ করা দরকার তখন আবার ইলাস্ট্রেটরে যেয়ে কালারটা চেঞ্জ করে সেভ করে দিলে এখানে কালারটা চেঞ্জ পেয়ে যাব। সিঙ্গেল কালার হলে সেটা ফটোশপে করা যায়, ইজিলি করা যায়, সেটা সমস্যা নেই। কিন্তু মাল্টি কালার্ড হয়ে গেলে তখন কিন্তু আলাদা আলাদা করে ধরে, এখানে যেমন 3টা অবজেক্ট দেখা যাচ্ছে, 3টার কালার চেঞ্জ করা খুব ইজিলি সম্ভব, সিলেকশন নিয়ে কালার চেঞ্জ করে দেওয়া সম্ভব। কিন্তু যখন কমপ্লেক্স শেপ হয়ে যাবে তখন কিন্তু টাফ হয়ে যাবে, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর থেকে স্মার্ট অবজেক্ট করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এখন